ওয়েলকাম টু বাংলা নিউজ টিভি। আমি জয়নুল আবেদিন। আমি কুদ্দুস খান। আজকে আমরা আমেরিকার বাজেট এবং ডেফিসিট নিয়ে আলোচনা করব আমাদের স্টুডিওতে। ওকে। এবং বিশ্বের যে ওয়ার্ল্ড ডিফল্ট যেটাকে বলা হয় সেটা নিয়ে আলাপ করব। আপনারা নিউজে দেখে থাকবেন আজই প্রথমবার অগাস্ট 2 তারিখ ইউএস কংগ্রেস unanimously the US Congress ঋণ পরিমাণ বৃদ্ধির বিলটি উত্থাপিত করে এবং সেটা পাস করে। ঋণ পরিমাণ হচ্ছে যে যুক্তরাষ্ট্র সরকার ধার করতে পারে, ধারের একটা লিমিট আছে। কংগ্রেস এটা লিমিট করে দেয় যে এর বেশি ধার করতে পারবো না। হ্যাঁ, সেই লিমিটটা আজকে বাড়িয়েছে। হ্যাঁ, এই বিলে যে লিমিটটা বাড়িয়েছে সেটার সংখ্যা দাঁড়িয়েছে $2.4 ট্রিলিয়ন এবং এটা 3 ধাপে মানে প্রযোজ্য হবে। প্রথমত, আচ্ছা, ঋণটা বাড়ায় কিভাবে, সেটা কিভাবে ঋণটা করে সে সম্বন্ধে আমি একটু বলি। সেটা হলো কি, তারা বন্ড বিক্রি করে, ইউএস গভর্নমেন্ট বন্ড ছাপিয়ে বিক্রি করে সাধারণ ইউএস সিটিজেনের কাছে, সেটা ওটা ঋণ নেয়, তারা ওই বন্ডের কিছু ইন্টারেস্ট দেয়। আবার অনেক সময় বিদেশিরা বন্ড কিনে, বিশেষ করে চাইনিজরা প্রচুর বন্ড কিনে, জাপানিরা বন্ড কিনে, তাদের সারপ্লাস যে টাকা আছে সেই টাকাটাই দেশের বন্ড কিনে, সেটা ঋণ হিসাবে ধরা হয়। কারণ ওই টাকাটা তো আমাদের টাকা না, বাইরের টাকা, তাদের প্রতি বছর ইন্টারেস্ট দিতে হয়। সেই ঋণের পরিমাণ এবার বাড়িয়েছে। একই সাথে এই বিলের মধ্যে আরও একটি অংশ রয়েছে, সেটা হচ্ছে যে আমেরিকার খরচ কমানোর এর মধ্যে একটা অংশ রয়েছে। সেটা হলো খরচটার কমানোর পরিমাণ ধার্য করা হয়েছে $2.1 ট্রিলিয়ন এবং আগামী 10 বছরে সেটা কমাতে হবে। ট্রিলিয়ন ডলার কি? $1 হচ্ছে 1000 বিলিয়ন ডলারে $1 ট্রিলিয়ন। হ্যাঁ, আমরা আমাদের বক্তব্য শ্রোতাদেরকে আজ দেখাতে চাই এবং বলতে চাই $1 ট্রিলিয়ন বা $1 বিলিয়ন বলতে আমরা কি বুঝি। $1 ট্রিলিয়ন হচ্ছে $1 ট্রিলিয়ন হচ্ছে যদি আপনি 2টা ফুটবল খেলার মাঠে একটা ট্রাকের সমান উঁচা $100 বিলের স্ট্যাক করে জমা করেন, তাহলে এত উঁচা 2টা ফুটবল খেলার ফিল্ড ভরে যাবে। এখন ইউএস কয়তলা বিল্ডিং সমান হবে? ওইটা প্রায় আপনার 10 ফিট উঁচা। 10 ফিট উঁচা হলে একতলা বিল্ডিং। 10 ফিট উঁচা, $100 ট্যাগ দিলে একটা 2টা ফুটবিল ভরলে তাহলে $1 ট্রিলিয়ন হলো। 1 ট্রিলিয়ন হলো। আচ্ছা, এখন ইউএস এর যে আপনার সর্বপরিমাণ বৈদেশিক ঋণ বা যে ডেফিসিট ঋণটা, এটার পরিমাণ হচ্ছে 14.5 বিলিয়ন তো এটা 15 ট্রিলিয়নের সমান। এবং এই 15 ট্রিলিয়ন টাকা যদি আপনি ওই মাঠের মধ্যে স্ট্যাক করে রাখেন, আপনাদেরকে আমরা একটা ছবি দিয়ে দেখাবো সেটা। এবং সেটা হবে কি, এই 2টো খেলার ফিল্ড পুরো ভরে যাবে এবং তার উচ্চতা হবে নিউ ইয়র্কের স্ট্যাচু অব লিবার্টির সমান, অথবা 150 ফিট উঁচু, 15 তলা বিল্ডিং এর সমান উঁচু হবে। এত বড় হলো এই $15 ট্রিলিয়ন। ট্রিলিয়ন $100 ট্র্যাক করলে 2টা ফুটবলের মাঠে 15 তলা বিল্ডিং সমান উঁচু টাকা। এত বড় একটা জিনিস। এবং এই জিনিসটা বাংলাদেশে যদি মাপতে যান, আপনি গুলিস্তান থেকে মিরপুর পর্যন্ত, মিরপুরের 10 নম্বর বা পল্লবী পর্যন্ত পুরো জায়গাটা একতলা বিল্ডিং এ ভরে দিতে পারবেন টাকা দিয়ে। এই $100 বিল দিয়ে। $100 বিল দিয়ে যদি স্ট্যাক করতে হয়, তাহলে গুলিস্তান থেকে পল্লবী পর্যন্ত ওইটা 2 তলা বিল্ডিং টাকা দিয়ে ভরে দিলে 14 ট্রিলিয়ন হলো, 15 ট্রিলিয়ন হলো। আচ্ছা, তো এইটা হচ্ছে ট্রিলিয়ন। এই ডেফিসিটটার জন্যই এতদিন আপনার কংগ্রেসে উত্তেজনা। সম্বন্ধে আমরা একটু বলি। সেটা হলো আয় থেকে ব্যয় বেশি। সরকারের যে ট্যাক্স যে টাকা আসে তার চেয়ে বেশি তারা খরচ করে। সেই খরচটা কিভাবে করে? তারা বন্ড বিক্রি করে। বন্ডটাকে কিনে আমাদের এই আমেরিকান সাধারণ জনগণ কিনে, আর বিদেশিরা বন্ড কিনে টাকাটা সঞ্চয় করে। তারা সঞ্চয় করে, কিন্তু আমাদের এটা ঋণ হয়। এটাই হচ্ছে ডেফিসিট। তো কাজে আমাদের রিপাবলিকান পার্টির কথা হচ্ছে এটা কমাতে হবে। বলেন। আপনি এখানে একটা কথা ঢুকিয়ে দিলেন, সেটা হলো আয়ের থেকে ব্যয় বেশি করতে হবে। আমেরিকার আয় কত সেটা জানেন? আমেরিকার আয়টা হচ্ছে ফেডারেল ট্যাক্স, যেটার মধ্যে অনেকগুলো ট্যাক্স আছে। আইআরএস ট্যাক্স, পেরোল ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, এগুলো সব মিলিয়ে ইউএস ট্যাক্সের ইনকাম হচ্ছে $2.2 ট্রিলিয়ন বছরে। আচ্ছা, $1 ট্রিলিয়ন যদি বছরে হয়, আর আপনি এইবার ট্যাক্স ব্রেক দিয়েছেন $3 ট্রিলিয়ন, তাহলে 5 ছিল। বুশ সময় এখানে একটু বলার, বুশ সময় ট্যাক্স কাট দিয়েছে $3 ট্রিলিয়ন পার ইয়ার। তো তাহলে আগে ছিল 5।
না এখানে আরো একটা কথা আমি বলি, আপনি তো ইনকাম বললাম 2.2 ট্রিলিয়ন, কিন্তু ইউএস এর যে আপনার ফেডারেল স্পেন্ডিং মানে খরচ 3.6 ট্রিলিয়ন ডলার নর্মাল ওয়েতে। সো আপনি প্রত্যেক বছরে ডেফিসিট আছে 2.2 থেকে 1.4 ট্রিলিয়ন ডলার আপনার নেগেটিভ থাকতে হয় প্রতি বছর এটা নরমাল হচ্ছে। এটার জন্যই সমস্যাটা দাঁড়িয়েলো। আচ্ছা, সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে যে আমাদের জিনিসপত্রের দাম বাড়ছে, ট্যাক্স বেশি দিতে হচ্ছে, এবং আমেরিকার শক্তি কমে যাচ্ছে, কারণ চাইনিজরা তাদের টাকা আমাদের ধার দিচ্ছে, ধার ওইভাবে দিচ্ছে, সরাসরি ধার না, তারা আমাদের বন্ড কিনে রাখছে। বন্ড কিনলে প্রথম বছরের প্রথম যেটা করতে হয় বাজেটে, ওদের ইন্টারেস্টের টাকাটা চেক লিখে দিতে হয়। আমি কিছু আমাদের শ্রোতাদের জন্য কিছু ইনফরমেশন এখানে জানিয়ে রাখি। এখন এই বিলের মধ্যে আর কি কি জিনিস জড়িত রয়েছে। এই বিলটির মানে এই যে 12 জন সদস্য কংগ্রেসম্যান নিয়ে একটা সুপার কংগ্রেস এখানে গঠন করা হয়েছে। তার মধ্যে 6 জন ডেমোক্রেট এবং 6 জন রিপাবলিকান থাকবে, এবং তাদের কাজ হবে এই বছরের শেষ নাগাদ মানে ডিসেম্বর পর্যন্ত যে 2.1 ট্রিলিয়ন ডলার যে খরচ ডেফিসিট কমাতে হবে, সেইটাকে কিভাবে কোন কোন খাতে কমানো হবে সেটা নির্ধারণ করা হবে। এইটা আরেকটা অংশ। এটা কি অন করা না থাকে? তো কথা বলতেছি, এটা এইভাবে থাকলে সাউন্ডটা বেশি পাবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে এতে আরো কিছু ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে জিনিস রয়েছে, সেগুলো আমি বলে রাখি। সেটা হচ্ছে কি, এতে ইউএস এর ক্রেডিট রেটিং বা AAA ক্রেডিট রেটিং, ইউএস সারা বিশ্বের মধ্যে পরিচিত AAA ক্রেডিট রেটিং বলে, এটা সবচেয়ে বেশি। এবং এই ক্রেডিট রেটিংটা কারা করে থাকে? সাধারণত 3টা সংগঠন এই ইউএস ক্রেডিট রেটিংটা মানে নির্ধারণ করে থাকে। তার মধ্যে S&P, মুডিস এবং ফিচ রেটিংস, এই 3টা সংগঠন করে। এই বিলের কারণে আজকে যে বিলটি কংগ্রেসে পাশ করলো, তার জন্যে ইউএস এর ট্রিপল রেটিং যে ক্রেডিট রেটিংটা ছিল সেটার উপরে কোনো আঘাত আনবে না। এই একটা কারণটা হলো তাদের ধার করার যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা বাড়িয়ে দেওয়া হলো, শেষ হয়ে যাচ্ছিল। এখন কংগ্রেস ক্ষমতাটা বাড়িয়ে দিয়েছে, কাজেই এরা আর বলতে পারবে না যে তোমরা আর ধার করো না, কারণ তাদের ক্ষমতা ক্যাপাসিটি তো বেশি হয়ে গেল। হ্যাঁ, এতে ইউএস যেই এই যে ডেফিসিট বা ইউএস এর যে বিল ট্রেজারি সিকিউরিটি যারা কিনে থাকে, তার মধ্যে দুটো দেশ বিশ্বের সর্বপ্রধান হিসেবে রয়েছে, চায়না এবং জাপান। তারা দুজনেই প্রায় ট্রিলিয়ন ডলারের মতো ইউএস, স্পেশালি চায়না ট্রিলিয়ন ডলারের মতো ইউএস ট্রেজারি বন্ড ওন করে, এবং তাদের থেকেও কোনো বিরূপ প্রতিক্রিয়া এবং তারা তাদের রেগুলার পেমেন্ট থেকে বঞ্চিত হবে না, এটা একটা জব। কিন্তু এই রেগুলার পেমেন্ট মানে প্রতি বছর ইন্টারেস্টের টাকাটা দিতে হয়, ইন্টারেস্ট এবং আসলেরও হয়তো কিছু পরিমাণ শোধ করে, সেটাও তারা পেয়ে যাবে। আচ্ছা, এই বিলের কিছু কিছু ইনডাইরেক্ট বা ডাইরেক্ট আরও প্রতিফলন রয়েছে। তাতে যেমন ধারণা করা হচ্ছে এই বিলের কারণে দেশের অভ্যন্তরে জব ক্রিয়েশন বা অর্থনৈতিক উন্নতি সাধনের তেমন কোনো উদ্যোগ নেই এই বিলটার মধ্যে। যেমন সবাই ভেবে যাচ্ছিল জনগণ যে আমাদের ইকোনমিটা অলরেডি রিসেশনে রয়েছে, এবং কংগ্রেস যদি একটা বিল দেয় এবং এটা করে, তাতে যাতে আমাদের জব ক্রিয়েশন হয় এবং অর্থনৈতিক স্মল বিজনেস এগুলোতে উন্নতি হয়। কিন্তু এই বিলের তার কোনো লক্ষণ এটার মধ্যে নেই। মানে এই বিলে সুস্পষ্ট কিছু বলা হয় না যে কারণে কিছু চাকরি সৃষ্টি হতে পারে। তাইলে এটা কংগ্রেসের ব্যর্থতা, কংগ্রেস রিপাবলিকান এবং ডেমোক্রেট দুজনের ব্যর্থতা, কারণ দেশে চাকরির জন্য খুব অভাব হচ্ছে, সেখানে তারা এই দিকে অ্যাটেনশন দিতে পারেনি, কারণ অন্য জিনিস নিয়ে ব্যস্ত ছিলেন। ঋণ বিল নিয়ে রিপাবলিকানরা নাকি পরিষ্কারভাবে বিজয়ী হয়েছে, এবং ওবামা সরকার এবং ডেমোক্র্যাটসরা নাকি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত বা ইম্প্যাক্টেড হয়েছে, এবং তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত নাকি হবে ইউএস ইকোনমি, সেই জন্য এটা বলা হচ্ছে। তো এতে মানে এর আরও কিছু মানে ইনডাইরেক্ট আপনার সাইন বা ইনডাইরেক্ট বেনিফিট রয়েছে, যেগুলো বলা যায় ঋণ বৃদ্ধি রোধে অপারগতা। ইউএস তার যে ডেফিসিটটা হচ্ছিল এটাকে কিছুতেই কমাতে পারছিল না, এটার জন্য অপারগতা। সেই জন্য এই বিলে 2012 সালের মধ্যে বাজেট থেকে মাত্র 22 বিলিয়ন ডলার কাটা হবে, অথচ এটা তেমন উল্লেখযোগ্য নয়।
অথচ 2012 সালের ফেডারেল ঘাটতি হবে $1 ট্রিলিয়ন। তো আপনি $1 ট্রিলিয়ন থেকে মাত্র $22 বিলিয়ন কমাবেন, এটা তো খুব মানে 22%। হ্যাঁ, না 22 না, 1%-এরও কম। না না, 1 ট্রিলিয়ন মানে 1 ট্রিলিয়ন মানে 1000 আচ্ছা বিলিয়ন। আচ্ছা। যে তো কাজে এটা খুব একটা মানে বিজয়ের কোনো কিছু নেই, এটার ঋণ বৃদ্ধি। আচ্ছা, এইবার মন্তব্য আমার কেন মনে হচ্ছে যে আমেরিকার যে উন্নতিটা ছিল সেটা এখন বোধহয় ইউরোপিয়ান স্টাইলের কান্ট্রির দিকে যাচ্ছে। ইউরোপে আপনি দেখবেন ইউরোপের ইকোনমিটা হচ্ছে সম্পূর্ণভাবে সরকার নিয়ন্ত্রণ করে এবং ট্যাক্স এত বেশি, 40% ট্যাক্স যারা ইন্ডাস্ট্রিগুলো আছে দিয়ে, তারপরে অনেক ওয়েলফেয়ার তারা করে, বাড়িঘর দেয় বা চাকরি না থাকলে চাকরি দেয়, সেদিকে বোধহয় যাচ্ছে, কারণ আমেরিকা কোনো এখনো এইটা, দরিদ্র হচ্ছে। হ্যাঁ, এখানে আরো একটি উল্লেখযোগ্য যে পরিবর্তন আসছে সেটা হচ্ছে যে এর মধ্যে কোনো ট্যাক্স ইনক্রিজ নেই। হ্যাঁ, তাতে সেজন্য রিপাবলিকানরা মনে করতেছে তারা খুব বিজিত হয়েছে, কিন্তু এইখানে আমার কিছু, বিজয়ী আপনি হয়েছে। শেষ করলে আমি কিছু মন্তব্য করব। না, আরো আরো কিছু কথা আচ্ছা, রয়েছে। বলুন। তারপরে ত্বরিত খরচ কমানো, অতি তাড়াতাড়ি খরচ কমানো এবং অটোমেটিক স্পেন্ডিং কার্টেরও এটার মধ্যে বৈশিষ্ট্য রয়েছে এই বিলের মধ্যে। মানে যে যদি আপনি আইন করে কমাতে না পারেন তাহলে একটা অটোমেটিক ওয়েতে ওই জিনিসগুলা খরচ কমানো বন্ধ হয়ে যাবে। এই সম্বন্ধে আমি আরো কিছু কথা আগে বলতে চেয়েছিলাম। সেটা হচ্ছে যে আমি আগেই বলেছি বর্তমানে ইউএস এর এই যে মানে ন্যাশনাল ডেপ্টটা, যেটা ঋণটা, সেটা হলো $14.15 ট্রিলিয়ন। হ্যাঁ, এবং এইটা 1960 সাল থেকে আজ অবধি 78 বার এই ঋণের পরিমাণটা পরিবর্তন করা হয়। কমানো মানে হয়। না, পরিবর্তন করা হয়, চেঞ্জ করা হয়। আচ্ছা, প্রতি 8 মাসে একবার করে চেঞ্জ হয়ে থাকে। প্রতিবারেই এই ঋণের পরিমাণটা বাড়তে থাকে, কোনোবারেই কমে নাই। 78 টাইম হয়েছে আপনার 1960 থেকে। ওই ক্রেডিট যেটা ঋণ করার যে হ্যাঁ, যে ক্ষমতা, ক্ষমতাটা বৃদ্ধি করা হচ্ছে 78 বার, প্রতি 8 মাসে একবার করে বৃদ্ধি করছে। Okay. আচ্ছা, ওবামা প্রেসিডেন্ট হওয়ার পরে এইটা তৃতীয়বার বৃদ্ধি হলো। সর্বমোট ওবামার আমলেই প্রায় $3 ট্রিলিয়ন ঋণের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। ঋণ মানে ধার করার ধার করার লোন ক্ষমতা। লোন নেয়ার বা ধার করার ক্ষমতাটা বৃদ্ধি করা হয় $3 এখানে ট্রিলিয়ন। বলা যায় যে ইউএস গভর্নমেন্ট চাইলেই লোন নিতে পারবে না, এটা ইউএস কংগ্রেস আছে, কংগ্রেসে অনুমোদন দিতে হবে। অনুমোদন লাগবে, কারণ প্রেসিডেন্ট একটা পাইও খরচ করতে পারবেন না হ্যাঁ, অনুমোদন ছাড়া। কংগ্রেসে অনুমোদনটা দেয়। প্রেসিডেন্ট বুশের আমলে এই ঋণ বৃদ্ধিটা 8 বার হয়েছিল এবং সর্বমোট $5 ট্রিলিয়ন ইনক্রিজ করা হয়েছিল। আচ্ছা, এইবার একটা আশঙ্কা দেখা দিয়েছিল যে অগাস্ট 2 তারিখের মধ্যে যদি বিলটা পাস না হয় তাহলে ইউএস ডিফল্ট করবে। এই ডিফল্টটা যদি এবার হতো, যদিও না হয়ে নাই, তাহলে এটা কিন্তু প্রথম হতো না। এর আগে আরও 2বার এই ডিফল্ট হয়েছিল ইউএসএ, 1933 সালে এবং 1979 সালে এই ধন খেলাপি মানে ঋণ খেলাপি ঋণ খেলাপি মানে যে হয়েছিল। এরা যেমন ধার করে ইউএস সিটিজেন থেকে এবং বাইরের থেকে বন্ড বিক্রি করে, তাদের ইন্টারেস্ট বা একটা অংশ দিতে হয় প্রতি বছর, সেটা দিতে পারতো না আর কি যদি এই বিলটা পাস না হতো, তাহলে ঋণ খেলাপির মধ্যে পড়ে যেত। আচ্ছা, এই বিলটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা একটা ডিসক্রিশনারি স্পেন্ডিং এর উপর ভর করা হয়, মানে যে ইচ্ছা করে যে সমস্ত খরচগুলো হয় তার উপর এটার একটা ভর রয়েছে এবং এটার কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা এখনো নেই। এতে দীর্ঘমেয়াদী ঘাটতি পূরণ অথবা আয় বৃদ্ধিরও কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা, আর যে 12 সদস্যের যে সুপার কংগ্রেস হবে, সত্যিকার অর্থে তারা ট্যাক্স রিফর্ম, রেভিনিউ ইনক্রিজ, ডেপ্ট রিডাকশন উপহার দেওয়ার কোনো নিশ্চয়তা নেই, বরং সুপার কংগ্রেস পার্টি বেসড এবং দর কষাকষি ও সংকীর্ণতার শিকার হওয়ারই নিশ্চয়তাপূর্ণ। এই বিলের ফাঁকে পার্টির সংকীর্ণতা মানে কি? ডেমোক্রেটরা চাইবে যে তারা খরচ বাড়াবে বা এক দলের উপরে, এক গোষ্ঠীর উপরে ইনকাম ট্যাক্স বাড়াবে, আর অন্যরা চাবে, রিপাবলিকানরা চাবে না, ট্যাক্স সবার জন্যই কমাতে হবে এবং খরচ সবার জন্যই কমাতে হবে, খরচ শুধু এক গ্রুপের জন্য কমানো হবে, কাজে পার্টি বেসড কথা ওখানে। আচ্ছা, তো এই বিলের ফাঁকে ইউএস স্টক মার্কেটের সপ্তাহে মানে তেমন মানে এই সপ্তাহে এই বিলটি হতে এই সপ্তাহে স্টক মার্কেটে $700 বিলিয়ন লস হয়েছে এক সপ্তাহে, এই আজ পর্যন্ত। এই তো মোটামুটি। হ্যাঁ, আপনি কমেন্ট করেন, তারপর আমি কমেন্ট করি যে এই যে না, এই বিলের যে পুরাপুরি বৈশিষ্ট্য হলো
তিনটা, যে একটা হচ্ছে যে রিডাকশন বা 10 বছরের মেয়াদি ঘাটতি পূরণ পরিমাণ ধার্য করা হয়েছে $2.1 ট্রিলিয়ন, আর 10 বছর মেয়াদি, আর বর্তমানে এই বছরেই সেই ঋণের পরিমাণ বৃদ্ধি করা হবে $2.4 ট্রিলিয়ন পর্যন্ত, এটা একটা। আর ইউএস সুপার কংগ্রেস 12 সদস্য বিশিষ্ট, 6 জন ডেমোক্রেট, 6 জন রিপাবলিকান, তারা এই ডিসেম্বরের মধ্যে কি কি খাতে কমানো এবং বাড়ানো হবে সেটা নির্ধারণ করবেন। আর এই 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 দুইটাই বৈশিষ্ট্য, এবং ইনডাইরেক্ট অনেকগুলো কথা আছে, এই দুইটা হলো ডাইরেক্ট। প্রিয় দর্শক, আমি এখানে কিছু কমেন্ট করি। কমেন্ট হলে যে এটা আমি যেটা দেখেছি, যেভাবে দেখেছি, সেটা হলো সম্পূর্ণটা আদর্শগত যুদ্ধ, ইডিওলজিক্যাল ফাইট। রিপাবলিকানরা মনে করে যে ট্যাক্স যদি কাটা হয়, যারা ধনী বড় লোক, অর্থাৎ যারা কর্পোরেশন, তাদের ট্যাক্স কাটাইলে ওই টাকাটা ইট উইল কাম ব্যাক টু পিপুল এগেন, অর্থাৎ তারা ওই টাকাটা আবার ইনভেস্ট করবে, ইনভেস্ট করে নতুন চাকরি সৃষ্টি করবে। এই কারণে প্রেসিডেন্ট ঘোষ একটা বড় রকমের ট্যাক্স ব্রেক দিয়েছিল, যারা নাকি 250,000-এর ঊর্ধ্বে বেতন পায় বা আয় করে, অর্থাৎ কর্পোরেশনদের। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা ইকোনমিস্ট যেটা বলে, সবচেয়ে নাম করা বিশ্বের পত্রিকা ইকোনমিস্ট, তারা মনে করে যে বুশ যে ভুলটা করেছে, সেই ভুলের কারণেই দেশের ডিপোজিটটা বেড়ে গেছে। অবশ্যই ডক্টর জয়নাল ভিন্ন কথা বলবেন। ডিপোজিটটা বেড়ে গেছে এই কারণে যে এই যে $3 ট্রিলিয়ন ট্যাক্স ব্রেক দেওয়া হয়েছে, আয়টা সরকারের ছিল। আয়টা থাকলে তাহলে এখন আর ডিপোজিটটা তো বড় হইতো না, কিছু অন্তত $3 ট্রিলিয়ন আয়টা বন্ধ হয়ে যাওয়া, ডিপোজিটটা কমই বাড়ছে। কাজে এটা ইকোনমির জন্য ভালো না। কাজেই ওবামা সরকার যেটা করতে চাচ্ছেন, ডেমোক্রেট যেটা করতেছেন, 250,000 পর্যন্ত যারা বেতন পায় তাদের একটা হেভি ট্যাক্স, অলরেডি তারা বেশি ট্যাক্স দেয়, তাদের আরও 10% ট্যাক্স যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে ডিফিসিটটা কমবে। পক্ষান্তরে রিপাবলিকান মনে করছে তাদের ট্যাক্স আরও কমানো দরকার, কমিয়ে তাদের ব্রেক দিলে তাহলে তারা ওই টাকাটা ইনভেস্ট করতে পারবে। তো এখানে আমরা সম্পূর্ণ একটা আদর্শগত বিরোধ দেখতে পাচ্ছি, অ্যাটলিস্ট আমার তাই মনে হয়েছে। আপনার কমেন্ট কি? এটা আদর্শগত তো বটেই, কিন্তু এখানে দেখেন যে যদিও আদর্শগত হয়ে থাকে, কিন্তু আমেরিকাতে যে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে, যারা বেশি টাকা ব্যয় করে বা ব্যয় করতে পারছে, তারা ইলেকশনে বিজয় লাভ করতেছে। সবাই মনে করে থাকতো রিপাবলিকানরাই টাকার মালিক, তারাই ধনী। আপনি গত ইলেকশন দেখেন, ওবামা 528 মিলিয়ন ডলার সে রেজ করে এবং খরচ করে, অনেক টাকা তার। অথচ জন ম্যাকেন, রিপাবলিকান ক্যান্ডিডেট, তার ছিল মাত্র 348 মিলিয়নের মতো। তো কাজে এটাও সত্য না যে রিপাবলিকানরা এই টাকার মালিক, তারা এই টাকাকে রক্ষা করতে চায়। তারাও দেশের জনকল্যাণ চায়। তারা চায় না যে পাবলিকের ফান্ড থেকে, আমাদের ট্যাক্সের টাকা থেকে শুধু ডোনেশন করা হোক। যেমন মেডিকেড, সোশ্যাল সিকিউরিটি, এই দুইটা জিনিস দেশকে প্রতি বছর ফিগার দেন। হ্যাঁ, এটা যেমন মেডিকেলে $824 বিলিয়ন বাৎসরিক খরচ। দর্শক, মেডিকেল মানে কি, বৃদ্ধ হয়ে গেলে তাদের যে ফ্রি চিকিৎসা দেওয়া হয়, সেটাই মেডিকেল। হ্যাঁ, তারা হসপিটালে গেলে ফ্রি থাকতে দেওয়া হয়, আর তারপরে তাদের ওষুধের খরচ দেওয়া হয়, ডাক্তারের খরচ দেওয়া হয়। এখন ঘটনা হলো কি, যেটা কাটার আমি কোনো যুক্তি দেখি না, কারণ সমস্ত বছরব্যাপী, সমস্ত হোল লাইফই তারা যথেষ্ট পরিশ্রম করে ট্যাক্স দিয়েছে। ট্যাক্সের একটা ছোট্ট অংশ তারা ফেরত পাবে বৃদ্ধ বয়সে মরার আগে। না, এটার জন্য আর্গুমেন্টটা দাঁড়াইছে এই জন্যে, রিপাবলিকান যে লোকগুলা বেশি হারে ট্যাক্স দিচ্ছে, যারা রিচ বলতেছেন যাদেরকে, তারা কিন্তু এই জিনিসটা থেকে বঞ্চিত হয়। তারা সোশ্যাল সিকিউরিটিটা থেকেও বঞ্চিত হয়। কেন? সেই জন্য, কারণ তারা ওই ইনকামের উপরে বেসিস করে এই টাকাটা ধার্য করা হয়। সেই জন্য রিপাবলিকানদের কথা হলো যে, তোমরা যেহেতু ট্যাক্সের বেলায় আমাদেরকে বেশি করে নিচ্ছ, আর সুযোগের বেলায় কেন আমাদেরকে কম করে দিচ্ছ? সে দুইটাই একটা প্যারিটি থাকতে হবে এদের, মানে থিওরিটি। তাদের তো টাকাই আছে, যারা নাকি কর্পোরেশন না, তারা তো $250,000 বেশি বেতন পায়, ট্যাক্স দিয়ে টাকাটা ফ্রি করছে না, তো নালে তো হতো না। কিন্তু ট্যাক্স না দিয়ে রাখে নাই, ট্যাক্স না দিয়ে তো কাজে তারা ট্যাক্স দিবে এবং তারা কিছু প্রতিপালন করবে গরিব মানুষ। সেটা করছে, অবশ্যই করছে। এইটা একটা মানে কথা, হ্যাঁ, এটা একটা যুক্তি। তারপরে সোশ্যাল সিকিউরিটির উপরে সেম জিনিস, বছরে $716 বিলিয়ন সোশ্যাল সিকিউরিটির দিকে যাচ্ছে, খরচ হচ্ছে। এইটা আর একটা অংশ। এটা না করে করবেন, গরিব হয়ে যায় তো বৃদ্ধ হলে।
না, তো ওদের কথা হচ্ছে যে তুমি তোমার সোশ্যাল সিকিউরিটিকে তুমি বিল করে রাখো, তুমি স্টেটের উপরে কেন ডিপেন্ডেন্ট হবা। রিপাবলিকানরা যেটা বলতে চাচ্ছে যে একজন লোক তার সোশ্যাল সিকিউরিটিটা নিজে মানে গ্রো করতে হবে। যে সে যদি কাজ না করে, সে যদি রীতিমতো সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স না দেয়, তাহলে তো তার অ্যাকাউন্টে টাকাটা যাবে না। এখন টাকাটা তার অ্যাকাউন্টে না থাকলেও কিন্তু তাকে সোশ্যাল সিকিউরিটি দেওয়া হচ্ছে, হ্যাঁ, এটা সিস্টেমটা এখানে দেওয়া আছে। হচ্ছে। হ্যাঁ। সেটাই হলো এখানে কথাটা। আর একটা বড় এক্সপেন্ডিচার ইউএসএ হলো ডিফেন্স, সেটা হলো $702 বিলিয়ন বাৎসরিকভাবে। এটা ইউএস পোদ্দারি করতে যে পয়সা খরচ করে, ইউএসএ তো বিশ্বব্যাপী মাতবাড়ি পুলিশগিরি করতে হবে কেন? ইরানে কি হলো হোক, আমাদের কি ক্ষতি? তারা অ্যাটম বানাক না বানাক, আবার যদি নাকি প্রবলেমটা হইলো কি যে এইটা একটা যুক্তি যে আমরা বাইরে যাই পোদ্দারি করার জন্য বিলিয়নস অফ ডলার খরচ করে গরিব হয়ে যাচ্ছি, কিন্তু না খরচ করলে তো ভিতরে ওরা চলে এসে বোমা মারে, কি করবেন? টুইন টাওয়ার ভেঙে ফেলবো হ্যাঁ, তাহলে। তো এইখানে ডিফেন্সের বেলায় অ্যাকচুয়ালি বর্তমানে ইউএস 10 বছর আগে যত ডিফেন্সে যত মানে এক্সপেন্ডিচার ছিল, যত আমাদের সৈন্য সংখ্যা ছিল, তার থেকে প্রায় অর্ধেক হয়ে গেছে বর্তমানে। এবং আপনি দেশের উন্নতি, অগ্রগতি এবং সুপার এইজ যেটা, এই এইজেও আপনি ঠিক থাকতে পারবেন না আপনার যদি কোনো কোমর শক্ত না থাকে। আলটিমেটলি গরিব হইলে তো তাই হবে, আয় কমে গেলে। চাইনিজরা আয় করতেছে, তাদের ট্যাক্স বেশি হচ্ছে, কাজেই তারা তো বেশি করবে। তারপর জাপানরা, হ্যাঁ, ইউএস এর সামনে কেউ না। ইউএস টেকনোলজি চাইনিজরাও এখনো মানে না জানিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের জিনিস আমাদের বাজারে বিক্রি হয়ে তারা ধনী হচ্ছে। তারা তাদের দেশে না তাহলে আপনি নিজেরা খেয়ে পরে, নিজেরা বিক্রি করে, নিজেরা কিনে নিজেদের জিনিস না, তারা না, ধনী না, হচ্ছে। সেটা ঠিক আছে, কিন্তু চাইনিজরা বিক্রি না করলে আপনি জিনিস পাবেন, আপনি জিনিসের দাম পড়ে যায় বেশি। এখানে $8 হচ্ছে মিনিমাম স্যালারি। চাইনিজরা আসছে মাত্র 10 বছর আগে, তাই না? $1 স্যালারি তাদের দেশে। না, চাইনিজরা আসছে, চাইনিজদের এই যে ইনফ্লুয়েন্সটা 10 বছর থেকে হচ্ছে। তার মানে কি, ইউএস কি এই 10 বছরে গরিব হচ্ছে না ধনী হচ্ছে? ইউএস 10 বছর আগে যেরকম একটা ফ্যামিলিতে সেভিং ছিল, যে পরিমাণ আয় ছিল, যে পরিমাণ মানে স্বাচ্ছন্দ্য ছিল, সেই পরিমাণে বর্তমানে কম না বেশি? আমার নিজের ধারণা বেশি কম। এই যে এখানে স্ট্যাটিস্টিক্সে রয়েছে বর্তমানে একটা পার পার্সন যে একটা ট্যাক্স পেয়ারের উপরে ঋণের পরিমাণ 47,000 হয়ে গেছে, এবং ট্যাক্স পেয়ারের উপরে 130,000 হয়েছে, $130,000 হয়ে গেছে বর্তমানে। আগে তো এটা ছিল না, আচ্ছা, তাই না? এটা খরচ করে বেশি চাইলে না? না, এটার জন্য Credit card। যে হ্যাঁ, এই জন্য এখানে আমরা উৎপাদন করছি না, আমরা সব না, না, এখানে উৎপাদন বিদেশিদেরকে তো দিয়ে। করতেও পারবেন না। ওরা $1 দিব, এটা $5 আমাদের খরচ পড়বে, কারণ এই মিনিমাম ওয়েস্ট তো বেশি। না, আমাদের প্রোডাক্ট ভালো, আমাদের যে আমাদের কোয়ালিটি ভালো, আমাদের টেকনোলজি অনেক উন্নত কিন্তু মানের। দাম তো বেশি পড়ে যায়, এটা কেন? দেশের জন্য আপনি ভালো জিনিসের জন্য একটু দাম বেশি দিতে হবে। আর আমাদের যদি মাস প্রোডাকশন থাকে, তখন আর দামটা বাড়বে না। Production বন্ধ হয়ে যাবে মাস না। প্রোডাকশন থেকে আমরা ফিরে যাচ্ছি, আমরা মাস প্রোডাকশনের ভারটা অন্যকে দিয়ে দিচ্ছি, এবং এইটাই হচ্ছে যে ইকোনমির বড় এটা তো গোলমাল। অনেক বছর ধরে করতেছে, এখন এটা ব্যাক করবেন কেমনি? ব্যাক তো করার কায়দা নেই। হ্যাঁ, সেটা দেখতে হবে। সেটা এই এই ডিসিশনগুলো আসবে পলিটিক্স থেকে, এটা আমাদের সায়েন্স সলভ করবে না, এটা আমাদের সলভ করবে আমাদের পলিটিক্স। দেশের জিনিসগুলো চাইনিজরা বানাইছে, ইন্ডিয়ানরা বানাচ্ছে, জাপানিজরা বানাচ্ছে, তাই না? হুম। ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা এখানে কিনি, এবং বাংলাদেশও বানাচ্ছে, আবার দেখা যায় কিছু জমাটামাতারা বানাচ্ছে। বাংলাদেশে সাম্রাজ্য বিস্তার করতেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কিছুদিন পরে দেখা যাবে বাংলাদেশই আমাদের প্রভু হয়ে দাঁড়াইছে, হতে পারে ঘটনাটা সেই দিকে যাচ্ছে। তো এখানে শেষ করবো নাকি? হ্যাঁ, আজকে তো আর কি বলা যায়। হ্যাঁ, তো তাহলে প্রিয় দর্শক, দেখলেন আমরা আমেরিকান ইকোনমি একটু জটিল, ইকোনমিকটাই জটিল, তথাপি আমেরিকানটা একটু বেশি জটিল, কারণ এরা বিভিন্ন জায়গায় যুদ্ধ করে, ধার শোধ করে, এই সমস্ত সমস্যাগুলো আছে, দুইটা পার্টি একটা ফাইট হয়। আর ডেমোক্রেসির প্রধান বিউটি হচ্ছে কিন্তু এই যুদ্ধ, মানে নিজেদের ইন্টারনাল যে তারা ফাইট। এবার রিপাবলিকানরা ক্ষমতায় আছে, ডেমোক্রেট প্রেসিডেন্ট ক্ষমতায় আছে, দেখবেন যে খুব বেশি হইলে 4 বছর পরে রিপাবলিকান আসবে, তাদের ওয়েতে তারা চালাবে, এইটাই চলে আসছে। এই কারণে আমেরিকা সুন্দর, এবং সেইভাবে দেশটা সুন্দরভাবে চলে। যতই ক্রাইসিস থাকুক, স্টিল সবচেয়ে পাওয়ারফুল দেশ আমেরিকা, সবচেয়ে সুখে আমরা আছি। এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন। থ্যাংক